হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং আগামী পরীক্ষার জন্য তোমরা খুব ভালো রকম প্রস্তুতি নিচ্ছ। আজকের এই ক্লাস হলো ক্লাস 8-এর জন্য, অর্থাৎ অষ্টম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন আনসার সেশন, এবং এটা হচ্ছে ফার্স্ট ইউনিট টেস্টের অর্থাৎ প্রথম পরীক্ষার, যেটা তোমাদের 30 নম্বরে অনুষ্ঠিত হতে চলেছে। তো এই প্রথম পরীক্ষার ইতিহাসের যে প্রশ্ন উত্তর সেশন আজকে আনা হয়েছে, এই সেশন থেকে তোমরা তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে প্রায় ম্যাক্সিমাম কমন পেয়ে যাচ্ছে এবং বলা যায় 100% কমন আসবে হিস্ট্রির এই প্রশ্নগুলো, যেগুলো আমি তোমাদেরকে দিতে চলেছি। এবং শুধুমাত্র প্রশ্নই নয়, তার সঙ্গে থাকছে উত্তর, যাতে করে তোমাদের খুব বেশি একটা সময় পার না করতে হয়, চট করে যেন প্রশ্নের সঙ্গে উত্তরও পেয়ে যাও। তো চলো উইদাউট এনি ডিলে চলে যায় সরাসরি সেই সেশনে, কোশ্চেন আনসার সেশনে। এবং তোমাদের বলে রাখবো, এরকম রিলেটেড আপডেটস বা এরকম ধরনের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো চলো দেখে নিই আজকের ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারগুলো কী, যেগুলো ক্লাস 8-এর হিস্ট্রির কোশ্চেন পেপারে, অর্থাৎ এই বছর যেটা 30-এ পরীক্ষা হতে চলেছে, সেই কোশ্চেন পেপারে কী কী কমন আসবে। এবং ভালো করে তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। সো দ্য ফার্স্ট কোশ্চেন, এবং যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং যেটা পরীক্ষায় ম্যাক্সিমাম ছেলেপেলেরা কমন পাবে, তো সেই প্রশ্নটা হচ্ছে অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন। আশা করি এটার উত্তর তোমরা প্রত্যেকেই পারবে, কারণ ইতিমধ্যে তোমরা বইপত্র পড়ে ফেলেছো, নোটস পড়ে ফেলেছো। এখন ইম্পর্টেন্ট বিষয়গুলোকে চোখ বুলিয়ে নেওয়ার সময়। তো প্রথম প্রশ্ন, অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন। তোমরা জানো বা ইতিহাসে পড়েছো যে অন্ধকূপ হত্যা সিরাজউদ্দৌলার সঙ্গে সম্পর্কিত। তো এই অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন? রজার ড্রেক, অক্ষয় কুমার মৈত্র, হলওয়েল এবং রবার্ট ক্লাইভ। তো এখানে রাইট আনসার হচ্ছে হলওয়েল প্রচার করেছিল এই অন্ধকূপ হত্যা, এবং এটা প্রচার করেছিল এগেনস্ট সিরাজউদ্দৌলার বিরুদ্ধে প্রচার করেছিল। তো এবার হচ্ছে দ্য নেক্সট প্রশ্ন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আগেরটার মতনই, সেটা হচ্ছে এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? জোনাথন ডানকান, উইলিয়াম জোন্স, ওয়ারেন হেস্টিংস না উইলিয়াম কেরি? তো এখানে উত্তর হয়ে যাবে উইলিয়াম জোন্স। নেক্সট প্রশ্ন, আশা করি প্রত্যেকে এটার উত্তর দিতে পারবে। পলাশির যুদ্ধ কবে হয়েছিল বা কবে সংঘটিত হয়েছিল পলাশির যুদ্ধ? তো এখানে তোমরা দেখছো যে অপশানগুলো যেগুলো রয়েছে 1756, 1757 এবং 1759, এর মধ্যে রাইট আনসার হবে 1757 খ্রিস্টাব্দে। এবং তোমরা জানো পলাশির যুদ্ধ হয়েছিল সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের, এবং এই যুদ্ধে কিন্তু সিরাজউদ্দৌলার পতন হয়েছিল। এবং নেক্সট দেখো আছে, অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন কে? লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি। তো এখানে উত্তর কোনটা হয়ে যাবে? উত্তর হয়ে যাবে লর্ড ওয়েলেসলি। নেক্সট প্রশ্নটা আমরা দেখে নেব, যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যে 1764 খ্রিস্টাব্দে, অর্থাৎ যখন তোমাদের বক্সারের যুদ্ধের দিকে সময়, তো 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ কে করেছিলেন? অর্থাৎ জরিপ মানে মাপা, তোমরা জানো জরিপ করা কাকে বলে। তো নদীপথগুলিকে জরিপ কে করেছিলেন, এই প্রশ্নটা কিন্তু অনেক বহুবার এসেছে, বহু স্কুলে এসেছে, কিন্তু ছাত্ররা সেরকমভাবে উত্তর দিতে পারেনি। কিন্তু এটা খুবই সহজ একটি প্রশ্ন এবং উত্তরটা তোমাদের বলে দিচ্ছি। তো এখানে উত্তর হয়ে যাবে জেমস রেনেল। এই অপশানগুলোর মধ্যে ফ্রাঙ্ক ল্যান্ড, হক ক্যামেরন, এটা কোনোটাই হবে না। উত্তর হয়ে যাবে জেমস রেনেল, অর্থাৎ 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন জেমস রেনেল। নেক্সট প্রশ্নতে আমরা চলে আসব, যে সলবাই চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? তো এখানে দেখো অপশান রয়েছে 1775, 1780, 1782, 1785। তো এখানে রাইট আনসার হয়ে যাবে 1782 খ্রিস্টাব্দে সলবাই চুক্তি। এই যে চুক্তিগুলো তোমাদের ইতিহাস বই আছে, সেগুলো কিন্তু সব মুখস্থ রেখে দিতে হবে একদম ভালো করে, কারণ এই চুক্তিগুলো থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসবেই। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব, যে ঠগী দস্যুদের দমন কে করেছিলেন? স্লেম্যান করেছিলেন, না ওয়ারেন হেস্টিংস করেছিলেন, না ডালহৌসি, না উইলিয়াম জোন্স? তো এটার রাইট আনসার হচ্ছে স্লিম্যান করেছিলেন ঠগী দস্যুদের দমন। নেক্সট প্রশ্নতে আমরা চলে আসবো, যে স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি কে মেনে নিয়েছিলেন?
তো এটার রাইট আনসার হয়ে যাবে হায়দ্রাবাদের নিজাম। ভালো করে মনে রাখবে, অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন হায়দ্রাবাদের নিজাম। এখানে সাদাত খান, টিপু সুলতান কোনোটাই হবে না, হায়দ্রাবাদের নিজাম। নেক্সট তারপরে দেখো আছে, এবার আমরা চলে আসবো এমসিকিউ কমপ্লিট। যেগুলো এমসিকিউ তোমাদের দেওয়া হলো এর মধ্যে থেকেই কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাচ্ছে পরীক্ষায়। খুব ভালো করে কিন্তু মুখস্থ করো বা মনে রেখে দাও, বা যেগুলো আননোন প্রশ্ন হবে অবশ্যই কিন্তু পেন অ্যান্ড পেপারে লিখে নাও, মানে পেপারে লিখে নাও তোমাদের। নেক্সট এবার আমরা চলে আসবো প্রশ্ন উত্তর পর্বে। তো এখানে আছে যে বাংলার ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল কবে, কত খ্রিস্টাব্দে। এটা হলো শূন্যস্থান টাইপ প্রশ্ন, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, এবং সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আজকের এই সেশনটা আনা হয়েছে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটি সেশন। তোমরা কিন্তু অবশ্যই চোখ বুলিয়ে নেবে পরীক্ষায় যাওয়ার আগে। এবং হ্যাঁ, এরকম রিলেটেড আপডেট পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, নাহলে কিন্তু তোমরা সেই আপডেটসের মানে এই রকম ধরনের সেশনের কুইক আপডেটস বা কুইক নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে না। অতএব পৌঁছানোর জন্য অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করতে হবে এবং বেল আইকন প্রেস করে দিয়ে লাইক করে দিতে হবে। এবার আমরা দেখে নিই যে বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল কত খ্রিস্টাব্দে। তো এটার উত্তর হয়ে যাবে 1770 খ্রিস্টাব্দে। এবং তোমরা জানো যে 1176 বঙ্গাব্দে 76 মন্বন্তর হয়েছিল, এটা বলে দিলাম। নেক্সট তারপরে আছে দেখো যে সত্যবিলোপ নীতিকে প্রবর্তন করেন। এটা খুবই সহজ একটি প্রশ্ন, লর্ড ওয়েলেসলি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন। নেক্সট তারপরে আছে শূন্যস্থান পূরণ আছে। এখানে আছে কলকাতা মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেন। তো এখানে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা কে করেছিলেন, আশা করি তোমরা উত্তর দিতে পারবে। এটার উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট তারপরে প্রশ্ন আছে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন। একটি খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, যেটা পরীক্ষায় এসে থাকে। তো এটার উত্তর হয়ে যাবে রবার্ট ক্লাইভ। নেক্সট তারপরের প্রশ্ন, কোন পদ্ধতি অবলম্বন করে অযোধ্যাকে কোম্পানির সাম্রাজ্যভুক্ত করেন ডালহৌসি। এটার উত্তর হয়ে যাবে অপশাসনের অভিযোগ এনে। শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে উল্লেখযোগ্য কে ছিলেন। এটারও রাইট আনসার হবে উইলিয়াম কেরি। অর্থাৎ শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উইলিয়াম কেরি। এইবার আমরা চলে আসব একটু 3 নম্বর বা 2 নম্বর বলতে পারো, 2-3 নম্বরের যদি মার্কস থাকে তোমাদের আনসার যেভাবে লিখতে হবে সেটা বলে দেবো তোমাদের। তো অবশ্যই সঙ্গে থাকো, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছো এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে গেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং বন্ধুদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা, কারণ এটা একটি ইম্পর্ট্যান্ট একটি সেশন, তাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুব কাজে আসবে। এবং শুধুমাত্র এই ইতিহাস নয়, বিজ্ঞান, ভূগোল, ইংরেজি, বাংলা সমস্ত বিষয়ের কিন্তু আপডেটস এই চ্যানেলে দিয়ে দেওয়া হয়। তো তোমরা সেদিকে নজর রেখে অবশ্যই পড়াশোনা করো। তো প্রথম প্রশ্ন দেখো, যেটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং ভিভিআই প্রশ্ন, মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসার মতো প্রশ্ন, যে কর্নওয়ালিস কোড কি। এটা পরীক্ষায় এসে থাকে বহুবার। তো 1793 সালে লর্ড কর্নওয়ালিস কোম্পানির কর্মচারীদের মধ্যে দক্ষতা, নৈতিকতা, দায়িত্ববোধ ও নিয়মানুবর্তিতা বৃদ্ধি করার জন্য যে সকল নিয়ম বিধিবদ্ধ করেছিলেন তাকে কর্নওয়ালিস কোড বলা হয়। ব্যাস 2 নম্বরের প্রশ্ন থাকলে এত দূরেই কমপ্লিট করে দেবে তোমরা। এবার যদি 3 নম্বরের প্রশ্ন থাকে বা মার্কস যদি 3 নম্বর থাকে এই প্রশ্নের, তবে তোমাদের আরও 1-2 লাইন অ্যাড করতে হবে যে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করা ছিল এর প্রধান লক্ষ্য, এবং পরবর্তীকালে কর্নওয়ালিস এই কোড পরোক্ষভাবে ভারতের সিভিল সার্ভিসের ভিত্তি রচনা করেছিলেন। একদম কমপ্লিট হয়ে গেল প্রশ্ন উত্তর। আশা করি তোমরা কর্নওয়ালিস কোড সম্পর্কে বুঝতে পেরেছো এবং উত্তরটাও পেয়ে গেছো। এবং তোমাদেরকে কিন্তু এই উত্তরটা খুব ভালোভাবে মুখস্থ রেখে দিতে হবে, টোটালটাই মুখস্থ করতে হবে, এবং 2 নম্বর আসলে 2 নম্বরের উত্তর দিতে হবে, 3 নম্বর আসলে আরও লাস্টের 2 লাইন অ্যাড করে দিতে হবে। নেক্সট তারপরে প্রশ্নতে আমরা চলে আসবো যে কত খ্রিস্টাব্দে ও কোথায় ইম্পেরিয়াল কোর্ট স্থাপিত হয়। তো এখানে দেখো উত্তর হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুযায়ী 1774 খ্রিস্টাব্দে কলকাতায় ইম্পেরিয়াল কোর্ট, অর্থাৎ সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। অবশ্যই জেনে রাখবে, পরীক্ষায় চলে আসতে পারে যে ইম্পেরিয়াল কোর্ট কাকে বলা হয়। যাই ইম্পেরিয়াল কোর্ট তাই কিন্তু সুপ্রিম কোর্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সেই সুপ্রিম কোর্ট বা ইম্পেরিয়াল কোর্ট কলকাতায় স্থাপিত হয় 1774 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ইজারাদারি ব্যবস্থা বলতে কী বোঝো। তো 5 বছরের জন্য নিলাম ডেকে জমিদারি কোনো ব্যক্তির হাতে দেওয়ার ব্যবস্থাকে
ইজারাদারি ব্যবস্থা বলা হয়। অর্থাৎ 5 বছরের এটা নির্ধারিত ছিল এবং নিলামে ডেকে জমিদারি কোনো ব্যক্তির হাতে দেওয়াকেই বলা হচ্ছে ইজারাদারি ব্যবস্থা, এবং সেটা হচ্ছে 5 বছরের জন্য, এটা মাথায় রাখতে হবে। তো এটা চালু করেছিল কে? এই ব্যবস্থা অর্থাৎ এই ইজারাদারি ব্যবস্থাটি 1772 খ্রিস্টাব্দে চালু করেন ওয়ারেন হেস্টিংস। ভালো করে মনে রেখে দেবে। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? তো 1764 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের যৌথ বাহিনী অর্থাৎ মিলিত বাহিনী নিয়ে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো যে এই বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে তো হয়েছে এবং অক্টোবর মাসে হয়েছে। তো অক্টোবরের কত তারিখে হয়েছিল এটা কিন্তু অবশ্যই কমেন্ট করো। যদি না পড়ো আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো তোমাদের, অবশ্যই কিন্তু কমেন্ট করো এটার। তো এখানে দেখো যে বক্সারের যুদ্ধটা হয়েছিল 1764 খ্রিস্টাব্দে আমরা জেনে গেলাম, এবং কাদের মধ্যে হয়েছিল। একদিকে কাদের বাহিনী ছিল? একদিকে ছিল হচ্ছে নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের যৌথ বাহিনী ছিল, এবং অন্যদিকে বিপরীত দিকে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা বাহিনী। এদের দুই বাহিনীর মধ্যে কিন্তু একটা যুদ্ধটা হয়েছিল এবং 1764 খ্রিস্টাব্দে হয়েছিল, এবং এটাকে বলা হয় বক্সারের যুদ্ধ। আশা করি তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটি। তো এইভাবে কিন্তু একদম জলের মতো মুখস্থ করে ফেলতে হবে, তবেই কিন্তু পরীক্ষায় ফুল মার্কস পাওয়া অবশ্যই সম্ভব। নেক্সট তারপরে দেখো উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ কাকে বলে, একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে আছে যে 1854 খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন, এবং এটাকেই বলা হচ্ছে উডস ডেসপ্যাচ বা উডের ডেসপ্যাচ। তো যদি 2 নম্বর থাকে অবশ্যই এতদূর লিখবে, তার আর বাড়তি কিছু লিখবে না, এতদূরে তোমাদের ফুল মার্কস দিয়ে দেবে। আর যদি 3 নম্বরের থাকে তাহলে আরও 2টো লাইন অ্যাড করতে হবে, যে এই ডেসপ্যাচের মাধ্যমে ঔপনিবেশিক সরকারকে প্রাথমিক স্তর থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। এই প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে কলকাতা, বোম্বে ও মাদ্রাজ 3টি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল। ব্যাস কমপ্লিট তোমাদের এটা। নেক্সট ইম্পর্টেন্ট যেটি এখানে তোমাদের অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে একটি টিকা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে আছে দেখো, উত্তরটা দেখে নাও, বা উত্তর যদি জানা থাকে অবশ্যই ভালো, আর যদি উত্তর না জানা থাকে অবশ্যই এটা লিখে নাও, যে লর্ড ওয়েলেসলি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে ভারতের দেশীয় রাজ্যগুলোর স্বাধীনতা ও সার্বভৌমত্ব খর্ব করে তাদের অভ্যন্তরীণ বিষয় কোম্পানির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এক নীতি প্রণয়ন করেন, আর এটিকেই বলা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। এবং এই অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম কে মেনে নিয়েছিল? আমি তোমাদের প্রথমে এমসিকিউ করিয়ে দিয়েছি, তো এটার উত্তর হয়ে যাচ্ছে হায়দ্রাবাদের নিজাম। বেশ, নেক্সট তারপরে প্রশ্ন আছে দেখো, যে পলাশির লুণ্ঠন কি বা পলাশির লুণ্ঠন কাকে বলে? তোমরা নিচেরাও জানো বা তোমাদের উপরের দাদারা যারা আছে তারাও বলে যে পলাশির লুণ্ঠন কি, পরীক্ষায় অবশ্যই আসবে, কারণ এটা বহুবার আসে এবং একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা তোমার বইয়েরও প্রশ্ন, বইয়ের যে অনুশীলনী চ্যাপ্টারে যে প্রশ্নগুলো আছে তোমাদের, তার মধ্যে একটি অন্যতম হলো পলাশির লুণ্ঠন কি। তো দেখে নাও উত্তরটা কীরকম, যে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফরকে ক্ষমতায় বসানোর বিনিময়ে বিশাল পরিমাণ সম্পদ লাভ করে। তো সিরাজউদ্দৌলার কলকাতা আক্রমণের অজুহাতে কোম্পানি 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ আদায় করেছিল। এছাড়া রবার্ট ক্লাইভ সহ কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা ব্যক্তিগতভাবে মির্জাফরের কাছ থেকে বিপুল সম্পদ পান। সব মিলিয়ে ব্রিটিশরা প্রায় 3 কোটি টাকার সম্পদ হস্তগত করে, যা ইতিহাসে পলাশির লুণ্ঠন নামে পরিচিত। বহু ঐতিহাসিক ব্রিটিশ কোম্পানির এই অর্থ আত্মসাৎকে লুণ্ঠনমূলক শোষণের সূচনা হিসেবে দেখেন। ব্যাস, তোমাদের যদি 5 নম্বরে থাকে পুরোটা লিখে দিতে পারো, বা যদি 2-3 নম্বর থাকে লাস্ট লাইনটা তোমরা কেটে দিতে পারো, বা লাস্ট 2টো লাইন না একটাই লাইন লাস্টের, যে বহু ঐতিহাসিক ব্রিটিশ কোম্পানির এই অর্থ আত্মসাৎকে লুণ্ঠনমূলক শোষণের সূচনা হিসেবে দেখেন। এই লাইনটি তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? এটা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বণিক সংস্থা। ভারতীয় উপমহাদেশের বাণিজ্যের স্বার্থে তারা ভারতের বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিক ঘাঁটি স্থাপন করেছিল, যার মধ্যে প্রধান 3টি ঘাঁটি কী ছিল তোমরা জানো কিন্তু,
তো 3টি ঘাঁটি ছিল মাদ্রাজ, বোম্বে এবং কলকাতা। এর পরিবর্তে 3টি বাণিজ্যিক কেন্দ্রকে ঘিরে যে প্রশাসনিক ব্যবস্থা তারা গড়ে তুলেছিল, এটাকেই বলা হচ্ছে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা। নেক্সট আমরা ইম্পর্টেন্ট প্রশ্নতে চলে আসবো যে পলাশির যুদ্ধের কারণ কি। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমাদের একটু আগে বলেছি যে পলাশির যুদ্ধ হয়েছিল ইংরেজদের সঙ্গে সিরাজউদ্দৌলার 1757 সালে 23শে জুন। তো এটার কারণ কি ছিল? তো উত্তর হবে যে নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার নবনিযুক্ত মানে নতুন নিয়োগ হয়েছে বা নতুনভাবে সিংহাসনে বসেছেন তো নবনিযুক্ত নবাব সিরাজউদ্দৌলার কিন্তু একটি ভালো নাম আছে যেটা অনেকটা বড়। তো সেই নবাব সিরাজউদ্দৌলার যে ভালো নাম সেটা কি, সেটা অবশ্যই তুমি কিন্তু কমেন্ট করে জানাও তোমরা। তো নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে বিরোধের ফলস্বরূপ 1757 খ্রিস্টাব্দের 23শে জুন পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই বিরোধের পেছনে কয়েকটি প্রধান কারণ ছিল। কি? প্রথম কারণ হচ্ছে কোম্পানির ষড়যন্ত্র, যে সিরাজ বিরোধী ঘসেটি বেগম ও শকত জং এর সঙ্গে কোম্পানির ষড়যন্ত্রে লিপ্ত হলে নবাব রেগে যান, মানে ক্ষুব্ধ হন এবং কোম্পানিকে উচিত শিক্ষা দিতে সচেষ্ট হন। দ্বিতীয় কারণ কি? রীতি অবমাননা, মানে নবাব পদে সিরাজের অভিষেক অনুষ্ঠানে, মানে যেদিন সিরাজ সিংহাসনে বসছেন সেই অভিষেক অনুষ্ঠানে ইংরেজ কোম্পানি অনুপস্থিত ছিল, অর্থাৎ ইংরেজ কোম্পানিরা ছিল না। উপরন্তু চিরাচরিত রীতি মেনে নবাবকে কোনো উপর ঢৌকনও পাঠাননি। মানে একটা রীতি ছিল যে নবাব সিংহাসনে বসলে ইংরেজদের উচিত ছিল যে একটি উপঢৌকন মানে হচ্ছে গিফট, প্রাইজ, প্রেজেন্ট মানে উপহার। তো কোনো রকম উপঢৌকন কিন্তু তারা পাঠায়নি, আর যেটা সিরাজকে খুবই রুষ্ট করে তোলে, মানে বিক্ষুব্ধ করে তুলেছিল। কাদের বিরুদ্ধে? ইংরেজদের বিরুদ্ধে। আরেকটি যেটা ইম্পর্ট্যান্ট কারণ সেটি হচ্ছে অবৈধভাবে দুর্গ নির্মাণ। ইংরেজ ও ফরাসি কোম্পানি বাংলায় দুর্গ নির্মাণ শুরু করলে সিরাজ তা বন্ধের নির্দেশ দিয়ে দিয়েছিল যে তোমাদেরকে মানে বেআইনিভাবে কোনো অনুমতি ছাড়াই এই রকম দুর্গ বাংলায় নির্মাণ করা যাবে না। তো এটা হচ্ছে অবৈধ দুর্গ নির্মাণ। কিন্তু ইংরেজরা কী করেছিল? এটা মেনেছিল না। ইংরেজরা এই নির্দেশের অমান্য করে ছিল এবং যেই কারণে নবাব এবং কোম্পানির সম্পর্কের মধ্যে একটি অবনতি ঘটে বা একটি ফাটল আসে। আরেকটি যেটা ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে দস্তকের অপব্যবহার। কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগত বাণিজ্যে দস্তকের অপব্যবহার করতে শুরু করলে সিরাজ ক্ষুব্ধ হন এবং কোম্পানির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেন। একটা বিষয় তোমরা মাথায় রাখবে যে সিরাজ কলকাতা দখল করেছিল ইংরেজদের থেকে। তো সেই কলকাতা দখল করার পর কলকাতার নাম কি রাখা হয়েছিল? আলীনগর। তো কলকাতা তোমাদের যদি বলা হয় যে কলকাতার পূর্ব নাম কী ছিল? আলীনগর। কলকাতার আগে তার নাম কী ছিল? আলীনগর। অবশ্যই কিন্তু মনে রাখবে। মানে এই দখলটা কারা নিয়েছিল? রবার্ট ক্লাইভ। এই আলীনগর নাম রাখা পরেও রবার্ট ক্লাইভ ও ওয়াটসনের নেতৃত্বে কোম্পানি আবার কিন্তু পুনরায় এসে কলকাতা দখল করে নেয়। এর ফলে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হলে ফরাসিদের আশ্রয়দানের অভিযোগে নবাবকে সন্ধি ভঙ্গের জন্য দায়ী করা হয়। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দেওয়া হলো। আরেকটি যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের বলে রাখি যে কোম্পানির শাসনকালে জমি জরিপের জন্য যে ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছিল তা লেখো। এটা পরীক্ষায় আসতেও পারে, নাও আসতে পারে, তোমরা কিন্তু তাও জেনে যাবে। তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু এতক্ষণে তো আমি দিয়ে দিলাম তোমাদের। তো তোমাদের উচিত সেগুলোকে ভালো করে মাথায় রাখা, মুখস্থ করা এবং উত্তরপত্র দিয়ে দিলাম। ইজারাদারি ব্যবস্থা কি এটা একটু দেখে রাখবা তোমরা। ইজারাদারি ব্যবস্থা চালুর কারণটা কি সেটাও দেখে রাখবে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এই ইজারাদারি ব্যবস্থা বা এরকম বড় ভিডিও বড় নোট সম্পর্কে যদি ব্যাখ্যা করা হয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই কারণে তোমাদের বলবো সাবস্ক্রাইব করে দাও। এর সেকেন্ড পার্ট অবশ্যই চলে আসবে তোমাদের জন্য। এই বড় প্রশ্নের যে উত্তরগুলো অবশ্যই তোমরা পেয়ে যাবে। একটি বড় প্রশ্নের উত্তর বলে দিলাম যে পলাশির যুদ্ধের কারণ কি। তো যাই হোক, এখানে আছে ক্লাস শেষ করা হচ্ছে। আশা করি তোমরা পেয়ে গিয়েছো নোটস এবং আজকের সেশন সম্পর্কে তোমাদের অবশ্যই ভালো লেগেছে। তো যাই হোক, তোমাদেরকে বলবো এখনও যদি সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। সো থ্যাংক ইউ, টাটা, বাই বাই।